এল নিনো আর লা নিনো এই বিষয় দুটো কি, আর ভারতের জলবায়ু বা বৃষ্টিপাতের সাথে এর কি সম্পর্ক। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন ভারতে গরমের পরিমাণ শুধু বাড়ছে। তো এই গরমের সাথে এই এল নিনো বা লা নিনার কোনো সম্পর্ক আছে কিনা বা কি সম্পর্ক, সেটাই আজকের এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমত বলি যে এই এল নিনো আর লা নিনা এই বিষয় দুটো বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত। অর্থাৎ এল নিনো বা লা নিনার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে বা বাড়ে। কিভাবে হয় সেটা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে পুরো বিশ্বে বৃষ্টিপাত নর্মাল কেমন ভাবে হয়। আমি যদি এই ম্যাপে দেখাই, এর মাঝখান থেকে এইটা হলো 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষরেখা, আর এই নিরক্ষরেখার আশেপাশের এরিয়াটা হলো লো প্রেসার বা কম চাপযুক্ত অঞ্চল। অর্থাৎ এই এরিয়ার আশেপাশে বাতাসের চাপ সব সময় কম থাকে। এবার নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত একটা জায়গা আছে, অর্থাৎ বায়ুমণ্ডলে একটা জায়গা আছে যেখানে উচ্চ চাপ থাকে, অর্থাৎ বাতাসের প্রেসার সেখানে অনেক বেশি দেখা যায়। আমি লাইনটা টানে তারপরে বলি। দেখুন এই যে এইখানে আমি এঁকেছি, এই যে এটা 30 ডিগ্রি লাইন, এটা 35 ডিগ্রি লাইন। এইটুকু এরিয়াতে খুব হাই প্রেসার দেখা যায় বায়ুমণ্ডলে। ঠিক একই রকম দক্ষিণ গোলার্ধেও তাই। এইটুকু এরিয়াতে 30 থেকে 35 ডিগ্রির ভেতর খুব হাই প্রেসার দেখা যায়। এখন বায়ুমণ্ডলের একটা ধর্ম আছে যে বাতাস উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো সেই হিসাবে এই এরিয়া থেকে বাতাস নিচের দিকে চলে আসে, এই এরিয়া থেকে বাতাস এই দিকে চলে আসে। এবার ডাইরেক্ট বাতাসটা এভাবে না এসে এইভাবে কানাকানি আসে, এইরকম ভাবে। ঠিক একইভাবে এদিকটাতেও তাই, এরকম ভাবে কানাকানি করে বাতাস আসে। এই বাতাসটাকেই বলা হয় আয়ন বায়ু বা ট্রেড ওয়াইন্ড, ইংলিশে বলে ট্রেড ওয়াইন্ড। আর এই বাতাসটা একদম মাটির উপর থেকে আসে, মানে মাটির কাছাকাছি এই হাওয়াটা প্রবাহিত হয়। এবার এইটা পুরো সমুদ্র, এইগুলো পুরো সমুদ্র নীল কালার দিয়ে, যেটা এই সমুদ্রের ভেতরেও স্রোত একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হয়। তো আমি যদি দেখি এই জায়গাটা হলো ভারত মহাসাগর, এই ভারত মহাসাগরে স্রোত কোন দিক থেকে যায়, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে স্রোত আসে। এই যে এইভাবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে স্রোত আসে। ঠিক একইভাবে এই আটলান্টিক মহাসাগরে তাই, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এরকম স্রোত আসে। প্রশান্ত মহাসাগরেও ঠিক তাই, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এরকম স্রোত যায়। এবার এটাই গিয়ে ম্যাপের পর থেকে এইখান থেকে দেখানো, ফলে এই স্রোতটা এদিক থেকে গিয়ে এই দিক থেকে আসবে। এবার এই স্রোতটা যেহেতু নিরক্ষরেখার কাছাকাছি, এই জন্য এই স্রোতগুলোকে বলা হয় নিরক্ষীয় স্রোত। এবার সমুদ্রের এই স্রোত এই সোমালিয়াতে এসে এই দিকে ঘুরে যায়, এই স্রোতটা এই দিকে ঘুরে যায় এইভাবে। সোমালিয়াতে ধাক্কা খেয়ে এই স্রোতটা ঘুরে যায় বলে এই স্রোতের আরো একটা নাম হয়ে গেছে সোমালিয়া স্রোত। ঠিক একইভাবে এই স্রোতটা এসে এই দিকে ঘুরে যায়। তো যে স্রোতটা ঘুরে যায় এটার আর একটা নাম আছে, সেটা হলো লিব্রাডোর স্রোত। এই পুরো বিষয়টা ভারত মহাসাগরে হচ্ছে। ঠিক একইভাবে এইটা হলো প্রশান্ত মহাসাগর, এটা হলো প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগরেও এইরকম ঘটনা ঘটে, এই স্রোতটা এসে এইখানে ধাক্কা খেয়ে এইদিকে ঘুরে যায়। এবার এই স্রোতটা জাপানের একটা জায়গা আছে সুশিমা, সুশিমার পাশ দিয়ে যায় বলে এর নাম হয়ে গেছে সুশিমা স্রোত। ঠিক একইভাবে এই স্রোতটা নিচের দিকে এসে এইভাবে ঘুরে যায়, অস্ট্রেলিয়ার পাশ থেকে গেছে বলে এই নিচের দিকে এই স্রোতের নাম হয়ে যায় অস্ট্রেলিয়া স্রোত। এইরকম বিভিন্ন স্রোত আছে। আচ্ছা, স্রোত এই দিকেই কেন প্রবাহিত হয়? তার কারণ হলো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এখন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরলে এই জলের স্রোতগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে চলে আসে, আর এর পাশাপাশি হাওয়া প্রায় পিছনের দিকে ঠেলে, এই জন্য স্রোতটাও এরকম পিছনের দিকে চলে আসে। তো সমুদ্রের স্রোত আর বাতাসের ডাইরেকশন, এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এরপর নর্মালি কি হয়, সূর্য সূর্য মোটামুটি এইটুকু জায়গার ভেতর সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। অর্থাৎ সূর্যের প্রভাবে পুরো পৃথিবীর ভেতর নর্মালি এইটুকু জায়গা সব থেকে বেশি গরম হয়। এবার এইটুকু জায়গার ভেতর যে স্থল রয়েছে সেটাও গরম হবে, তার সাথে সাথে যেখানে যেখানে জল রয়েছে সেই জায়গাগুলোও কিন্তু গরম হবে। তাহলে জল কোন কোন জায়গাতে রয়েছে? ভারত মহাসাগরের এই এরিয়াতে জল রয়েছে, প্রশান্ত মহাসাগরের এই এরিয়াতে জল রয়েছে, আর আটলান্টিক মহাসাগরের এই এরিয়াতে জল রয়েছে। এবার এই তিনটে জায়গার ভেতর সব থেকে বড় জলের জায়গা হলো এই প্রশান্ত মহাসাগর। এইবার কি হয়, আমি যদি ভারত মহাসাগরের সিস্টেমটা দেখি, সূর্য এই পুরো এরিয়ার ওপর পড়ছে,
ফলে এই পুরো এরিয়ার জলই কিন্তু গরম হচ্ছে। এবার জল গরম হওয়ার সাথে সাথে জলের স্রোত এই দিকে রয়েছে, তার মানে এই জায়গাতে গরম জলের পরিমাণ অনেকটা বেশি হয়ে যায়। এই জায়গার জল অলরেডি গরম হয়, তার সাথে সাথে এদিক থেকে গরম জল স্রোতের মাধ্যমে আবার আসে, ফলে এই এরিয়াতে জল কিন্তু একটু বেশি গরম হয়ে থাকে। এবার স্রোত যেহেতু এদিক থেকে যায়, ফলে এই যে জায়গাটা ফাঁকা রয়েছে সেই জায়গায় এই দিক থেকে একটা ঠান্ডা স্রোত চলে আসে এইভাবে। এইটাকে বলা হয় পশ্চিমী অস্ট্রেলিয়া স্রোত। আর এই স্রোতের টেম্পারেচার বা তাপমাত্রা তুলনামূলক কম থাকে, ফলে এই এরিয়া একটুখানি কম গরম হয় বা তুলনামূলক ঠান্ডা থাকে। তো যে কোনো মহাসাগরের বাদিকের এই পোর্শনটা তুলনামূলক গরম বেশি হয়, ডান দিকের পোর্শনটা তুলনামূলক গরম কম হয়। প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রেও ঠিক তাই। এই দুটো যদি প্রশান্ত মহাসাগর হয়, প্রশান্ত মহাসাগরের বাদিকটা এটা, ডান দিকটা এই এরিয়াটা। বাদিক হলো এই এরিয়া আর ডান দিক হলো এই এরিয়া। কিভাবে হয়? এই যে এই পুরো এরিয়ার জল কি গরম হয়। এখন এই জলের স্রোত যেহেতু বাদিকে থাকে, তাহলে এই জল বাদিকে যেতে যেতে এই এরিয়াতে চলে আসে, এই এরিয়ার জলকে আরো বেশি বেশি করে গরম করে দেয়, ফলে এই এরিয়ার জল একটু বেশি গরম থাকে আর এই এরিয়ার জল একটু কম গরম থাকে। আচ্ছা, এইবার আমি এই এরিয়াটা বলি। এই জায়গার এরিয়া বা এইখানের জল যদি একটু বেশি গরম থাকে, সেক্ষেত্রে কি হবে? জল বেশি গরম হলে বেশি বেশি করে বাষ্প হয়ে উড়ে যায়, ফলে এই জায়গায় যেহেতু বেশি গরম হয়ে যাচ্ছে, ফলে এই জায়গার জল বেশি বেশি বাষ্প হয়, বেশি বেশি বাষ্প হয়ে বেশি বেশি উড়ে যায়। ঠিক একই রকম ভাবে এই এরিয়াতেও তাই। এই এরিয়ার জল যেহেতু বেশি পরিমাণে গরম হয়ে যায়, ফলে এই এরিয়ার জলও বাষ্প হয়ে অনেকটা পরিমাণে উঠে যায়। এখন যখনই বাষ্প হয়ে উপরে উঠে যায়, তখন এই জলীয় বাষ্পটা আবার বাতাসের সাহায্যে ভেসে বেড়ায়। কোথায় যায়? এই যে আয়ন বায়ু বললাম এদিক থেকে এদিকে আসছে, আর এই আয়ন বায়ুটা কোথার থেকে আসছে? মোটামুটি মাটির কাছাকাছি জায়গা থেকে আসছে। এইবার এই আয়ন বায়ুর ক্ষেত্রে কি হয়? ধরলাম আয়ন বায়ু মাটির কাছাকাছি এই দিক থেকে আসছে, এখন এখানে এসে যদি বাতাসটা গরম হয়ে যায়, তখন এই বাতাসটা আবার উপরে উঠে যায়। এখন উপরে উঠে গিয়ে এই বাতাসটা আবার ব্যাক করে ওই একই লাইনে ফেরত চলে যায়। এর ক্ষেত্রেও ঠিক তাই হয়। এই যে আয়ন বায়ুটা আসছে, ধরলাম এই আয়ন বায়ুটা এদিক থেকে আসছে, এইবার এইখানে জলটা তো গরম, জল গরম হলে এখানকার বাতাসও গরম হয়ে যাবে। আচ্ছা, বাতাসের গরম হয়ে গেলে জল যেরকম বাষ্প হয়ে উঠে যাবে, বাতাসও তো উপরের দিকে উঠে যাবে। এবার বাতাস যখন উপরের দিকে উঠে যাবে, তখন এই উপরের যে গরম বাতাসটা আবার এই দিকে ব্যাক করবে ঠিক একই রাস্তায়। গরম বাতাসটা উপরে উঠে গিয়ে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গিয়ে আবার সেই একই দিকে ব্যাক করবে। এবার এই ব্যাক করার সময় কি হবে? যখন এই থেকে ব্যাক করছে, তখন গরম বাতাসটা উপরে ওঠার সময় ঠান্ডা হচ্ছিল, আবার এই এরিয়া থেকে যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বাতাসে মিশেছে, ওই ঠান্ডা বাতাসের সাথে এই জলীয় বাষ্পটাও রয়েছে, ফলে এই জলীয় বাষ্প সহ ওই ঠান্ডা বাতাসটা এই দিকে ব্যাক করে। এখন এই থেকে ব্যাক করার সময় এইখানে ভারতে আমাদের কিছু পাহাড় পর্বত থাকে, এখানে হিমালয় থাকে, ফলে এই পাহাড় পর্বতে বাধা পেয়ে ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা ভারতে বৃষ্টিপাত ঘটায়। ভারতে বৃষ্টিপাত বা যে কোনো দেশে বৃষ্টিপাত নর্মালি এইভাবে হয়। ঠিক একইভাবে এই কন্ডিশনেও তাই হয়। এদিক থেকে যে আয়ন বায়ুটা আসছে, সেই আয়ন বায়ু এখানে এসে বেশি বেশি করে গরম হয়, বেশি বেশি গরম হয়ে বেশি উপরের দিকে উঠে যায়, তার সাথে এখান থেকে জলীয় বাষ্পও নিয়ে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে আবার ওইদিকে ব্যাক করে। তো নর্মাল সিচুয়েশন হচ্ছে এইটা। আশা করি ভারতে কিভাবে বৃষ্টিপাত হয় সেই বিষয়টা বোঝাতে পেরেছি। এবারে আসি এল নিনো বা লা নিনার ব্যাপারে। সময়টা মে জুন মাসের সময় সূর্য এই এরিয়াতে বেশি অ্যাক্টিভ থাকে, মানে সূর্য এই এরিয়াতে বেশি লম্বভাবে পড়ে, তার মানে এই এরিয়ার জল বেশি গরম হয়। সারা বছরে সূর্য এইভাবে উপরে নিচে আপ ডাউন করে। মে জুন মাসের সময় সূর্য একদম এই জায়গাতে থাকে, ফলে এই জায়গার জল কিন্তু সব থেকে বেশি গরম হয়। এবার এটাই যদি আমি প্রশান্ত মহাসাগরে দেখি, তাহলে প্রশান্ত মহাসাগরে এই জায়গার জল কিন্তু খুব গরম হয়ে যাবে। এবার এই জায়গার জল গরম হলে পুরো প্রশান্ত মহাসাগরের জলই গরম হবে। আগের যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটাই ঘটবে। আয়ন বায়ু এদিক থেকে আসছে, জল এদিক থেকে স্রোত এই দিকে রয়েছে, তাহলে এই জায়গাতে কিন্তু বেশি বেশি পরিমাণে গরম জল চলে আসবে। যখন গরম এই এরিয়াতে অনেক বেশি হবে, তখন এই এরিয়াতে জল অনেক বেশি চলে আসবে গরম। আর তার সাথে আরো একটা বিষয় হলো যে এই যে আয়ন বায়ু, কখনো কখনো এই আয়ন বায়ু এর পরিমাণ অনেক বেশি হয়ে যায়,
অর্থাৎ যে হিসাবে আয়ন বায়ু আসছে তার থেকে অনেক বেশি পরিমাণে আয়ন বায়ু আসে। এখন আয়ন বায়ুর পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে স্রোতের মাধ্যমে যতটা জল এই এরিয়াতে বা এই এরিয়াতে আসছিল, আয়ন বায়ুর পরিমাণ বেশি হয়ে গেলে আরো বেশি বেশি করে স্রোত এই এরিয়াতে কিন্তু চলে আসবে। এখন যখনই গরম জল এই এরিয়াতে বেশি চলে আসবে, তখন এই এরিয়াতে গরমের পরিমাণ আরো বেড়ে যাবে, ফলে এই এরিয়ার জল আরো বেশি বেশি করে জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। কারণ এই এরিয়ার জল যত বেশি পরিমাণে জলীয় বাষ্পে পরিণত হবে, তত কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। আর এই যে আয়ন বায়ু বেশি আসছে মানে কি, আয়ন বায়ু বেশি আসছে মানে বেশি বেশি করে ব্যাকও করবে। এখন আয়ন বায়ু বেশি পরিমাণে ব্যাক করছে, আর ব্যাক করার সময় জল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে নিয়েছে, ফলে ওই আয়ন বায়ুর কাছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। ফলে এদিক থেকে যে আয়ন বায়ু ব্যাক করবে তার কাছেও যেমন জলীয় বাষ্প বেশি থাকবে, ঠিক একইভাবে এদিক থেকেও যে আয়ন বায়ুটা ব্যাক করবে তার কাছেও জলীয় বাষ্প অনেক বেশি থাকবে। এবার ওই আয়ন বায়ু ব্যাক করার সময় যদি জলীয় বাষ্প বেশি থাকে, তাহলে ভারতে যখন বৃষ্টিপাত হবে তখন বৃষ্টিপাতের পরিমাণও অনেক বেশি হয়ে যাবে। আলটিমেটলি বিষয়টা কি দাঁড়ালো, এই জায়গাটা যত বেশি গরম হবে, তত ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কেন? কারণ এই এরিয়া থেকে বেশি বেশি করে জলীয় বাষ্প উঠবে, সেই জলীয় বাষ্প বেশি পরিমাণে এই এরিয়াতে গিয়ে আঘাত করবে, ফলে বৃষ্টিপাতের পরিমাণও অনেক বেশি হবে। এই ঘটনাটাকেই বলা হয় লানিনা। তাহলে এই লানিনার ঘটনা মেইনলি কিসের জন্য হলো? বেশি বেশি করে আয়ন বায়ু আসলো তার জন্য, অর্থাৎ ট্রেড উইন্ডের মাত্রা বেড়ে গেল। মোটামুটি প্রত্যেক 5-7 বছর পর পরই এই আয়ন বায়ু বা ট্রেড উইন্ডের পরিমাণ বেড়ে যায়। যখন এই ট্রেড উইন্ড বা আয়ন বায়ুর পরিমাণ বেড়ে যাবে, এই জায়গাতে বেশি বেশি গরম হবে, আর তার ফলে এই জায়গা ঠিক সেইভাবে এই জায়গাও গরম হবে, ফলে বাতাসে অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকবে, আর সেই জন্য বৃষ্টিপাতের পরিমাণও অনেক বেশি হবে। এবার এর ঠিক উল্টো কন্ডিশন হয়, কখনো কখনো এই আয়ন বায়ুর পরিমাণ অনেক কমে যায়। অর্থাৎ নর্মালে যে স্রোত আসছে সেটা তো আসছে, কিন্তু আয়ন বায়ু যতটা স্রোত নিয়ে আসছে ততটা নিয়ে আসে না, ফলে এই জায়গা যতটা গরম হওয়ার কথা ততটা গরম হয় না। এখন এই এরিয়া যদি গরম না হয়, সেক্ষেত্রে এই এরিয়া থেকে জলীয় বাষ্পও তেমন খুব একটা ওঠে না। এবং জলীয় বাষ্প যদি না ওঠে, আর এখানে আয়ন বায়ুর পরিমাণ যদি কমে যায়, আয়ন বায়ু কম আসলে ব্যাকও করবে কম, তাহলে কি হলো, এই এরিয়াতে যে বাতাস এসছে সেটা পরিমাণে কম, তার মানে ব্যাক করবে কম, আর এই এরিয়াতে জলীয় বাষ্পের পরিমাণও কম, ফলে যে ব্যাক করছে তার ভেতরে জলীয় বাষ্পের পরিমাণও কম। এখন এখান থেকে যে বাতাসটা ব্যাক করছে তাতে যদি জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাহলে ভারতের এই এরিয়াতে বৃষ্টি হবে না, বা যতটা বৃষ্টি হওয়ার কথা ততটা হবে না। ভারত সহ অন্য যে কোনো দেশ এই জিনিসের উপর যারা নির্ভর করে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আসবে। বাতাসে জলীয় বাষ্প না থাকলে এই এরিয়াতে বৃষ্টিও তেমন হবে না, আর বৃষ্টি না হলে কিন্তু খরার পরিমাণ বাড়বে। এই পুরো ঘটনাটাকেই বলা হয় এল নিনো। এল নিনো কিসের জন্য হয়? যে ট্রেড উইন্ড বা আয়ন বায়ু এর পরিমাণ কমে যায়। কখনো কখনো এই আয়ন বায়ুটা উল্টো দিকে প্রবাহিত হয়ে যায়, অর্থাৎ এই যে এই দিকে আসছে এই আয়ন বায়ুটাই কখনো কখনো এইভাবে ডাইরেকশনে প্রবাহিত হয়ে যায়। তাহলে এই ডাইরেকশনে প্রবাহিত হলে কি হবে? গরম জলগুলো এই এরিয়াতে গিয়ে স্টোর হয়ে যাবে, ফলে এই এরিয়ার সাথে রিলেটেড বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হবে। এই এরিয়া বা অস্ট্রেলিয়ার এই এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত হবে না। তো এল নিনো বা লা নিনার সাথে ভারতের জলবায়ু বা বৃষ্টিপাত কিভাবে রিলেটেড, সেটা আশা করি বোঝাতে পেরেছি। এবার বলে যে ভারতে গরমের সাথে এই এল নিনো বা লা নিনা কিভাবে সম্পর্কিত। দেখো, গরম কখন পড়ে? নর্মালি মে জুন মাস থেকে গরম পড়া শুরু হয়। এখন গরম পড়লে এই সমুদ্রের জল যেমন গরম হয়, তার সাথে সাথে স্থলভাগও তো গরম হয়। এখন কোথাও যদি গরম হয় আর সেখানে যদি বায়ু প্রবাহ হয়, তাহলে কিন্তু গরমের পরিমাণ তুলনামূলক একটু কম লাগে। এখন যেমনটা বললাম যে এল নিনো হলে কি হয়, এই ট্রেড উইন্ড বা আয়ন বায়ু এর প্রবাহ কিন্তু কমে যায়। আয়ন বায়ুর প্রবাহ যদি কমে যায়, তাহলে ভারতে বায়ু প্রবাহের পরিমাণ কমে যাবে। এখন বায়ু প্রবাহের পরিমাণ কমে গেলে তুলনামূলক গরম অনেকটাই বেশি লাগবে। ফলে স্বাভাবিক যে বছর এল নিনোর প্রভাব থাকবে, সেই বছর ভারতে গরমের পরিমাণ বেশিই হবে। এর ঠিক উল্টো কন্ডিশন হলো লা নিনা। লা নিনা যে বছর থাকবে সেই বছর কিন্তু ভারতে ঠান্ডার পরিমাণ বেশি থাকবে। তো যাই হোক, জানি না এই এল নিনো বা লা নিনার ব্যাপারটা কতদূর বোঝাতে পেরেছি। আর এটা বোঝাতে গিয়ে একটা ইস্যু আমার খুব এটা খারাপ লাগছে, যে মার্কার দিয়ে আমি ঠিকঠাক মতন দাগ দিতে পারিনি। আসলে মার্কারটা এর উপর ঠিকঠাক করে কাজ করছে না। তো যাই হোক, এটা বুঝতে পারলে কমেন্টে একটু জানাবে, আর আমি চেষ্টা করব যাতে এর পরের কোনো ভিডিওতে এইরকম ইস্যু না আসে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে এর পরে
অন্য কোনো একটা টপিক নিয়ে।